ধন্যবাদ স্যার। আমাকে আজকে আমাদের বাজেট ডিমান্ড নম্বর 68 হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট 17,923 কোটি টাকা তার সমর্থনে বলার জন্যে সময় দেওয়ার জন্যে। স্যার, আজকে এই ডিমান্ডের পক্ষে আমি শুধু একজন বিধানসভা সদস্য হিসাবেই বলছি না, আমি বলছি একজন ফর্মার আইপিএস অফিসার হিসাবেও, যে এই ব্যবস্থার ভিতরেও কাজ করেছে এবং কিভাবে পুলিশ ব্যবস্থাকে আগে পরিচালনা করা হয়েছে ওকে ভিতর থেকে আমি দেখেছি। আমি স্যার একটা জিনিস বলতে পারি কি, যখন এই ব্যবস্থাকে ভুল পথে পরিচালনা করা হয় তখন কি কি ক্ষতি হতে পারে, আমি কিছু উদাহরণ দিয়ে কথা বলবো স্যার। স্যার, 2012 সালে পার্ক স্ট্রিটে একটা রেপ কেস হলো। ও রেপ কেসে তখনকার একজন সিনিয়র আইপিএস মহিলা অধিকারী উনি যখন এটা তদন্ত করছিলেন, তার আগেই তখনকার মুখ্যমন্ত্রী এই পুরো ঘটনাকে একটা সাজানো গল্প বলে উড়িয়ে দিয়েছিলেন। উনি বললেন এটা একদম ওনার সরকারকে বদনাম করার জন্য এই ঘটনা করা হয়েছে। কিন্তু যখন সেই অফিসার এই ঘটনাকে তদন্ত করে যারা দুষ্কৃতী তাদেরকে গ্রেফতার করলো, তার জন্য পরিণাম হলো ও মহিলা अधिकारी পানিশমেন্ট দেওয়া এবং তার পুরো ওকে ডিমোরালাইজ করা। তার জন্য আগেকার সরকার কাজ করেছিল এবং কন্টিনিউয়াসলি তার উপরে টর্চার করা হলো। আমি স্যার আরো একটা ঘটনা বলি। স্যার, 2021 সালে যখন গতবার অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছিল, তখন ইলেকশন কমিশন কিছু কিছু অফিসারদেরকে বিভিন্ন পোস্টে পোস্টিং করেছিল। যখন ইলেকশনের রেজাল্ট যেরকম আসলো, আমিও তখন ওখানে এডিজি ওয়েস্টার্ন জোন হিসাবে পোস্টেড ছিলাম। আর যখন নন্দীগ্রামে আগেকার মুখ্যমন্ত্রী যখন উনি চুনাव হারলেন, তার রেজাল্টটা হলো স্যার 10 জন আইপিএস অফিসারদেরকে ইমিডিয়েটলি কম্পালসারি ওয়েটিং এ বসানো হয়েছে। ওনার শপথ গ্রহণের আগেই ওদেরকে কম্পালসারি ওয়েটিং এ বসিয়ে দেওয়া হয়েছে। কারণ শুধু একটা, কেন ইলেকশনকে ঠিক মতো পরিচালনা করা হলো, কেন মানুষকে বাধ্য করা হলো না কি এক ধাপে পরিণাম আসতে হবে, ওনার পক্ষে পরিণাম আসতে হবে, এটা না করার জন্য সব অফিসারদেরকে পুরো 5 বছর তাদের উপরে অত্যাচার করা হয়েছে। এটা স্যার এইরকম ব্যবস্থা এখানে ছিল। আরো একটা ঘটনা বলি স্যার, কুচবিহারে এসপি, আমি কারোরই নাম বলছি না, উনি আজকে মাননীয় সদস্য এই সদনের, উনাকেও জাস্ট কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে না শুধু সাসপেন্ড করা হলো, উনাকেও উনার উপরে ক্রিমিনাল কেসও করা হয়েছিল। এইভাবে অত্যাচারিত করা হয়েছে কি ওনাকে বাধ্য হয়ে পুলিশ সার্ভিস ছেড়ে দিতে হলো। আরো একটা ঘটনা বলি স্যার, যেভাবে পরিচালনা করা হলো, বোলপুর থানার আইসি কে উনার একজন খুব বড় নেতা বীরভূমের অকথ্য ভাষায় গালিগালা করেছে টেলিফোনের উপরে, ওনার স্ত্রীর নামে, সকলের নামে, নাকি ডিজি কেও, উনি স্যার ডিজি কেও নাকি ফোনে নিয়ে ধমকিয়েছেন, কেন এরকম অফিসারকে এখানে বসানো হচ্ছে, কেন এরকম অফিসারকে ওখানে রাখা হয়েছে, এবং যে ভাষায় উনি গালিগালা করেছেন ও ভাষা কোনোদিন। ঠিক স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা অবশ্যই এটা বলবো স্যার, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ স্যার আপনার ইন্টারভেনশন। এবং স্যার যেভাবে, আর তারপরে স্যার কি রেজাল্ট হলো, তখনকার ডিজিপি কে বলা হলো কি তদন্ত করা হোক কেন টেপ করা হয়েছে ফোনটা। আজকে স্যার ফোন অটোমেটিক্যালি মেন লাইনে থাকলে টেপ হয়, তার জন্য তদন্ত হলো। কোন লোকের হিম্মত ছিল না তখন কি এই রকম নেতাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যেতে পারে। আজকে কিন্তু পুলিশের মধ্যে এই জিনিসটা আমরা, আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী এটা দিয়েছেন। আর এইসব কিভাবে করা হলো স্যার, ওদের কি ট্যাকটিক্স ছিল, কোন মতো পুলিশকে কিভাবে উইক করেছে স্যার, কোনো মডার্নাইজেশন নেই। মডার্নাইজেশনের গ্রান্ট কেন পাওয়া যাচ্ছিল না স্যার, আমি একটা উদাহরণ দিই। লোকসভাতে আনস্টার্ড কোয়েশ্চেন নাম্বার 4862 1 এপ্রিল 2025, ওটাতে বলা হয়েছে
कि পশ্চিমবঙ্গ সরকার তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেটই দিচ্ছে না, তার জন্য ওদেরকে কোনো গ্রান্ট দেওয়া যাচ্ছে না। ওরা সব সময় কেন্দ্র সরকারকে ব্লেম করেছে, কিন্তু কোনোদিন নিজের কাজ ঠিকমতো করেনি, যার জন্য ওরা কোনো গ্রান্ট পায় না। এবং স্যার, আমাদের এখানকার আইপিএস অফিসারদেরকে কোনোদিন যারাও যেতে চায় কি ডেপুটেশনে সিআরপিএফ, বিএসএফ, আইবি, সিবিআই কোনো জায়গায় যাবে, সকলকে কোনো লোককে পারমিশন দেওয়া হয়নি। এতে যে অফিসার বাইরে গিয়ে কিছু আরো ভালো জিনিস শিখে আসবে, ওটাকে বন্ধ করা হলো। কোনো মতো কোনো অফিসারকে ডেপুটেশনে যেতে দেওয়া হয়নি স্যার। স্যার আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কিভাবে ওদের ট্যাকটিক্স ছিল। যখন ভারতের মহামহিম রাষ্ট্রপতি 4 বছর পরে আলোচনা হওয়ার পরে যখন বিএনএস, भारतीय न्याय संहिता, भारतीय नागरिक सुरक्षा संहिता, भारतीय साक्ष्य अधिनियम ओके 25 दिसंबर 2023 যখন উনি সম্মতি দিলেন কি এইটা পুরো কানুন হিসাবে এখন উনি সম্মতি দিয়েছেন, তারপরেও যখন স্যার 24/2/2024 তারপরে ভারত সরকার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটা নোটিফিকেশন ইস্যু করলো কি এটা 1 জুলাই 2024 থেকে গোটা দেশে চালু করা হবে। তারপরে এই রাজ্যে কি হলো স্যার, 16 জুলাই 2024 তখনকার মুখ্যমন্ত্রী একটা কমিটি বানিয়েছে কি করে এই আইনদের নাম চেঞ্জ করা যেতে পারে, কি করে এর বদলে অন্য আইন চালু করা যেতে পারে। স্যার, দেশের মধ্যে এর কোনো স্টেট গভর্নমেন্টের ক্ষমতা নেই যে পার্লামেন্টের পাস করা কোনো আইনকে তারা রিভিউ করতে পারে, তারা না করতে পারে, কিন্তু তাও এখানে সেই চেষ্টা হয়েছিল। আর্টিকেল 246 7th শিডিউল পরিষ্কার ভাবে বলছে কি পার্লামেন্টের পাস করা কোনো আইনকে কোনো রাজ্য বিধানসভা या কোনো রাজ্য সরকার তাকে রিভিউ করতে পারে না। কিন্তু স্যার এইভাবে এই পুরো ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন স্যার আজকে 100 দিনও হয়নি আমাদের সরকার, আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কি কি নতুন কাজ করেছে ওটাও আমি আপনার সামনে তুলে ধরতে চাই। স্যার, 20,000 লোকের রিক্রুটমেন্ট হয়েছে, পে রাইজ করা হয়েছে, ডিএ বাড়ানো হয়েছে, ডায়াল 112 তে 800 নতুন গাড়ি দেওয়া হয়েছে, গুন্ডা অ্যাক্ট নিয়ে আসা হয়েছে, এমপিও, এটিএস, এসআইও বানানো হচ্ছে, সিসিটিএনএস স্যার আমরা যে 36 নম্বরে ছিলাম ওটা এখন ভালো র্যাঙ্কিংয়ে যাচ্ছি, ল্যান্ড ও বিএসএফ কে দেওয়া হচ্ছে। আমি একটাই জিনিস বলতে চাই স্যার, যেটা বলা হয় দণ্ড শাস্তি প্রজা সর্বহ, দণ্ড এবাভিরক্ষতি, দণ্ড সুপ্তেষু জাগরতি, দণ্ড ধর্মম বিদুর্বুধাহ। কি এই যে শাসন ব্যবস্থা, যেটা রাষ্ট্রের ন্যায়সম্মত শাসন ব্যবস্থা, এই দণ্ড সকলকেই শাসন করে এবং সকলের রক্ষা করে। যখন এই সব শুয়ে থাকে তখন এই ন্যায় ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা জেগে থাকে। এই জন্যই যারা বিদ্বান লোক আছে তারা এই ব্যবস্থাকেই ধর্ম বলে। এটাই স্যার, এই জন্যই আজকে এই যে ডিমান্ড, হোম ডিপার্টমেন্টের যে ডিমান্ডটা আছে, এত ভালো ভালো কাজ উনি করছেন। আমি এটাই বলছি স্যার, আমি চাই পুরো সদন এর সমর্থন করুক, কারণ যত ধর্ম তত জয়, যেখানে ধর্ম ওখানেই জয় আছে। এটাই বলে স্যার আজকে এই বিষয়ের উপর বলার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার স্থান গ্রহণ করি। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী দেবাশিস ধর মহাশয়, আপনি শুরু মাননীয় করুন। অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী এবং হয়ে গেছে, শুনুন। এই বিধানসভার সমস্ত মাননীয় সদস্যদের উদ্দেশ্যে অসংখ্য প্রণাম। আর মাননীয় অধ্যক্ষ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি এই বিতর্কের শুরুতে যা যা বক্তব্য এখন অবধি এসছে, সঙ্গে আমার একসময় সিনিয়র, এখনও আমার সতীর্থ মাননীয় ডক্টর রাজেশ কুমার সাহেব অনেক কিছু আমাদের কাছে উত্থাপন করেছেন। আমি কয়েকটা কথা এর সাথে অ্যাড করতে চাই। আগের যে 15 বছরের সরকার যেভাবে চলেছে, আইন এবং শৃঙ্খলা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কোনো রাজ্য চলতে গেলে আমার মনে হয় প্রথম যদি সেটা সুশৃঙ্খলভাবে না থাকে কোনো রাজ্য চলতে পারে না। কিন্তু গত 15 বছরে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে এই সরকার গত সরকার ব্যস্ত ছিল, এবং সেটা কোনো বিরোধী দল বলে নয়, যে কোনো সাধারণ মানুষই যখন কোনো কণ্ঠস্বর এখানে নিয়ে এসেছিল তখনই তার বিরুদ্ধে বিভিন্নভাবে
ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের এখানে মনে হয় যতজন সদস্য রয়েছেন এবং সাধারণ মানুষ কেউই বাদ যাননি। কারো কেসের সংখ্যা হয়তো 50 রয়েছে, কারো কেসের সংখ্যা হয়তো 5 রয়েছে। এটাই হচ্ছে তফাৎ। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই এই যে ট্র্যাডিশনটা চলেছিল সেটা আমাদের এগেনস্টে তো যা হয়েছে হয়েছে, আমাদের পরিবারের লোকজনও বাদ যায়নি। আমার মা খুবই বৃদ্ধা, উনি চলাচলও করতে পারেন না। যখন সিআইডি আমার বাড়িতে রেড করতে গেছিল, আমার সাথে যা শত্রুতা ছিল। আমার মা অত্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ দপ্তরে চাকরি করতেন। বিছানায় শয্যাশায়ী ছিলেন। ওনার বাড়িতেও, ওনার ঘরে গিয়েও রেড করেছিল। উনি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্লাস 1 গেজেটেড অফিসার, মানে জীবনে এর সাথে উনি জানতেনও না কিছু। এরপরে আরেকটা উদাহরণ দিই, আমাদের শীতলকুচি যে ঘটনা সবাই জানে। একটা ঘটনা যখন বিধানসভা আমাদের যখন ওই নমিনেশন ফাইল করতে হয়, এটা সামনে এসছিল যে শীতলকুচি ঘটনা যেটা হয়েছিল, যেমন ওই ঘটনায় 3টি এফআইআর হয়েছিল। তার মধ্যে গত যে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তার এগেনস্টেও একটা এফআইআর হয়েছিল ওই উস্কানি দিয়ে ঘটনাটা ঘটানোর জন্য। দুঃখের বিষয়, সেই ঘটনাটার কোনোদিন সিআইডি তদন্ত করেনি তৎকালীন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, তার এগেনস্টে স্পেসিফিক এফআইআর আছে। আমি বলবো যে সেই ব্যাপারটা যেন তদন্ত করে কেন সত্যিকারের শীতলকুচি ঘটেছিল এবং কিভাবে উস্কানি দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছিল সেটা যেন সামনে আসে। এই একই বক্তব্য এবারের বিধানসভার আগেও উনি বলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচন কমিশন অত্যন্ত সজাগ ছিল এবং এই ঘটনাটা ঘটতে দেয়নি। না হলে হয়তো আরও এরকম অনেক বড় বড় ঘটনা ঘটতে পারত। এবং আরেকটা কথা বলি যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে একজন মুখ্যমন্ত্রী কোনো মানে তার এসপি সম্পর্কে এই কথা বলতে পারে যে এই কেসে ওনাকে ফাঁসাও। তো সেই যখন রেকর্ডিংটা পরবর্তীকালে সামনে এসেছিল, ওর জন্য মানে ওটা তো মানে উনি প্রকাশ্যে বলেছিলেন যে আমাকে ফাঁসাতে এবং সঙ্গে প্যারামিলিটারি ফোর্সের যারা অফিসার আছে তাদের ফাঁসানোর জন্য, যারা ওনার নিরাপত্তার দায়িত্বে থাকে। সঙ্গে ওটার জন্য ওটা যখন ইলেকশন কমিশন থেকে বা পুলিশ অফিস থেকেই কোথা থেকে লিক হয়েছিল, তার জন্য ওর জন্য আমার ওপর একটা কেস রেজিস্টার হয়েছিল। তো মোটামুটি জীবনে অনেক যাত্রা আমি পেরিয়ে এসেছি। তারপরে তো এরপরে আমার মানে যাত্রা এমনই একটা যাত্রা ছিল, সেখানে আমাকে দীর্ঘ সময় ধরে বাড়ি ছেড়ে দিয়ে আশ্রমে থাকতে হতো পরে 3 বছর। তো এই রকম জায়গায় মানে প্রত্যেক দিন সিআইডি বা কোনো একটা কাগজ আসতো প্রত্যেক দিন। মানে এমনিতে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট সাসপেনশন তো অ্যাপ্রুভ করেনি, তারপরেও যখন কম্পালসারি ওয়েটিংয়ে দিতে বাধ্য হয় তখন আমি কোনোদিন একদিনের জন্য অফিসে যাওয়ার সুযোগ পাইনি। এই ছিল আমার অবস্থা। তারপরে যখন আমি অসুস্থ ছিলাম আমাকে মেডিকেল বোর্ডে পাঠিয়ে দিয়েছিল যাতে চাকরিটা টার্মিনেট করা যায়। তো এইভাবে সরকার চলেছিল। শুধু আমার কথা বললাম এটা ভাববেন না, আমাদের সব থেকে হয়তো সাফারার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে রয়েছেন, তার এগেনস্টেও সম্ভবত কেসের সংখ্যা 37 ছিল। আমি বললাম যে আমরা যতজন বসে রয়েছি তো এরকম তো কোনো এরকম সদস্য নেই যার এগেনস্টে কোনো কেস নেই। আমি আজকে একটা কথাই বলতে এসেছি যে আজকের সরকার আসার পরে যেভাবে আইন শৃঙ্খলার পরিবর্তনের জন্য যে উদ্যোগ নিয়েছেন এবং যেভাবে মহিলা বাহিনী বা অন্যান্য অনেক কিছু তৈরি করা হয়েছে, বিশেষ করে মহিলাদের ওপরে যে টর্চার হয়েছে, আমাদের মাননীয় সদস্য বসে আছেন এখানকার, মানে এর থেকে খারাপ ঘটনা আমার জীবনে আমি অন্তত কোনোদিন শুনিনি বা শুনবো। আমি চাইবো যে এই ঘটনার ওনার মেয়ে যাতে যত সত্বর এই ঘটনার সমস্ত অপরাধী সামনে বেরিয়ে আসে এবং সাজা পায়। এর থেকে ভালো কিছু হতে পারে না এবং এটা যদি না হয় এর থেকে দুঃখের কিছু হবে না। আমার মনে হয় সকলেই এটা সাপোর্ট করবেন। আর আরেকটা কথা,
আরেকটা জিনিস আমি বলতে চাই, আজকের যে পুলিশিং আজকের পুলিশিং অনেক আধুনিকীকরণের দরকার আছে। মানে আমরা হায়দ্রাবাদ বা অন্যান্য যেখানে স্মার্ট সিটি আছে বা অন্যান্য রাজ্যেও অনেকটা পুলিশিং ব্যবস্থা এগিয়ে গেছে। তার মানে পুরো পরিকল্পনা কিভাবে হতে পারে আমি আগেও মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি, উনি আমাকে বলেছেন সময় দেবেন, সঙ্গে আমাদের এটা একটা দীর্ঘ আলোচনা রয়েছে। এখন পুলিশিংটা এতটাই বলতে পারেন সফিস্টিকেটেড হয়ে গেছে, মানে যে ম্যান পাওয়ার যেটা রয়েছে তার থেকে বেশি যদি প্রযুক্তির ব্যবহার করা হয়, প্রত্যেকটি জিনিসের আমরা সাপোর্ট সিস্টেম পেতে পারি। প্রত্যেকটা টেকনোলজি মানে ব্যাখ্যা সেখানে রয়েছে এবং সেখানে তদন্ত থেকে আরম্ভ করে প্রত্যেকটি জিনিস, মানে সার্ভেলেন্স থেকে আরম্ভ করে কোথাও কোনো গণ্ডগোল হলে তার আগেও তারও সার্ভেলেন্স থেকে আরম্ভ করে এবং প্রত্যেকটি ঘটনাকে পিন পয়েন্টেড করে তার একটা নির্দিষ্ট সময় রয়েছে, তার মধ্যে আমরা কেস স্টাডি করেও দেখেছি কত তাড়াতাড়ি এটা করা যায়। আমার একটাই বক্তব্য যে মান্ধাতার আমলের যে পুলিশিং চলেছে সেটা একটা জিনিসই চলেছিল, কি করে নিরীহ মানুষকে টর্চার করা যায় বা কেস দেওয়া যায় বা কিভাবে তাকে দাবিয়ে রাখা যায়। সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা উন্নত মানের যে পুলিশিং সিস্টেম তার মধ্যে যেন আগামী দিনে এগিয়ে যেতে পারি। এবং সকলের কাছে, হাউসের কাছে আমার অনুরোধ রইল যে জিনিসটা আমি মোটামুটি ডেভেলপ করেছি সেইটা যদি আমরা সকলে মিলে পরবর্তীকালে অ্যাপ্রুভ হয়ে যায়, আমাদের পুলিশি ব্যবস্থা অনেক উন্নত হবে এবং খুব কম সময়ে খুব কম ম্যান পাওয়ার দিয়ে আমরা অনেক ভালো কাজ করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী দীপাঞ্জন চক্রবর্তী, সময় আপনার 8 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং উপস্থিত আমার সমস্ত সহযোগী বিধায়কদের আমি শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে এই বিধানসভায় আমার প্রথম বক্তব্য রাখছি। এবং মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চিফ হুইপকেও যে আমাকে আজকে সুযোগ দেওয়া হয়েছে। আমি এতক্ষণ ধরে এই পুলিশের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের এই বাজেট ডিমান্ড নাম্বার 68 এর উপরে বিতর্ক শুনছিলাম। তার আগে আমাদের দুজন বিধায়ক যারা প্রাক্তন আইপিএস এবং আমি ঠিক বিরোধী দল, আমি ঠিক জানি না যে উনি ভালো তৃণমূল না খারাপ তৃণমূল, একজন আইপিএস ছিলেন, উনিও বক্তব্য রাখলেন। আমি একজন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা বলুন বা এনএসজি কর্তা বলুন, আমার কাজটা ছিল ন্যাশনাল সিকিউরিটি নিয়ে প্রায় 3 দশক বা তার থেকে একটু বেশি সময়। আমি একটা জিনিসে খুব কনসার্ন হলাম যে আমরা কিন্তু এই সদনে নিশ্চয়ই বলবো লোকাল সমস্যা, লোকাল প্রশাসন, থানা, পুলিশ, কিন্তু ন্যাশনাল সিকিউরিটি ব্যাপারটা কিন্তু আমরা খুব একটা আলোচনা করছি না, আমি অন্তত শুনিনি এখনো অবধি। এবং এটা ভুলে গেলে চলবে না যে ভারতবর্ষের এই অংশটা, বিশেষ করে পশ্চিমবঙ্গ, কিন্তু রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা বড় চিন্তার বিষয়। আমরা দেখতে পাচ্ছি প্রতিবেশী বাংলাদেশ, আমরা দেখতে পাচ্ছি চিকেন স্নেক, এবং কীরকমভাবে নেপালের মাধ্যমে চীন পশ্চিমবঙ্গের দিকে তথা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা বিপদ তৈরি করছে। তো আমার মনে হয় এইসব বিষয়গুলো যদি আমরা একটু আলোচনা করি তাহলে অনেক ভালো হয়। দেখুন, মডার্নাইজেশনের কথা হচ্ছে মাননীয় অধ্যক্ষ মহাশয়, পুলিশের মডার্নাইজেশন একটা বিরাট অংশ, কারণ যেহেতু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গায় কাজ করার সুবাদে আমি বেশ কয়েকটি রাজ্যের মডার্নাইজেশনের সঙ্গে আমি সরাসরি জড়িত ছিলাম। মডার্নাইজেশন কিন্তু শুধুমাত্র টেকনোলজি বা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে নয়, কারণ এটা তো ঘটনা যে বাংলায় গত 40, 50, 60 বছর ধরে পুলিশ তার সম্মানটা পাননি। কারণ আপনারা শুনেছেন আগে একটা হাসি মজার কথা বলা হতো পুলিশকে নিয়ে, যে পুলিশ তুমি যতই মারো তোমার মাইনে 200 মারো। পুলিশের সম্পর্কে তথাকথিত বামপন্থী বিপ্লবীদের কি আইডিয়া ছিল সেটাও আমরা দেখেছি।
আর গত 15 বছরে তৃণমূলের সময় আমরা তো দেখলাম যে পুলিশ কমিশনার খালি পায়ে কালীঘাটের মহাদেবীর বাড়িতে খিচুড়ি বিতরণ করছে। আমি এই প্রসঙ্গে আপনাকে খুব একটা ছোট্ট উদাহরণ দেই যে পুলিশ শুধু টেকনোলজি বা ওয়েপন বা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে চলে না। উত্তরপ্রদেশকে একসময় ভারতবর্ষের সবথেকে অপরাধপ্রবণ রাজ্য বলা হতো। তার কারণ আপনারা কেউই গুগল সার্চ করলে পেয়ে যাবেন কুখ্যাত অপরাধী আতিক আহমেদ খানের গ্রেট ডেন কুকুরের সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব একটি পাবলিক ফোরামে স্টেজের ওপর মুলায়ম সিং যাদব কুকুরের সঙ্গে হাত মেলাচ্ছে। কার? আতিক আহমেদ খান, সমাজবাদী পার্টির সাংসদ, যার বিরুদ্ধে 117টা হত্যার কেস ছিল। তার পরিণামেই ওই আতিক আহমেদ খান একজন পুলিশের সাব ইন্সপেক্টরকে মেরে, আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, তার চামড়া ছাড়িয়ে আনস্ক্রিন করে তাকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিয়ে ফোন করেছিল এসপিকে যে কাপ্তান তু লে যা। এই ছিল বাংলার অবস্থা। ওই বীরভূমের বাদ বা মাথায় আবার অক্সিজেন কম যায়, সে পুলিশকে এবং তার ফ্যামিলি তুলে কি গালিগালাজ করেছেন সবাই জানেন। অন ক্যামেরা বলেছে পুলিশকে বোম মারতে, আর তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। সে বীরভূমের সব থেকে বড় সমাজসেবক। শেখ শাহজাহানও তাই, পুলিশ কমিশনার খিচুড়ি বিতরণ করছে। এটা ছিল পশ্চিমবঙ্গ। আর তার পার্কোলেট ডাউন হয়েছে নিচে, যেখানে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরেই বলেন যে আমি বাংলার গুন্ডা কন্ট্রোল করি। তো বোঝা যায় যে তার 15 বছর পুলিশের উপর তার কি রিয়াকশন ছিল। আর উত্তরপ্রদেশে কিন্তু আমাদের যোগী আদিত্যনাথজি বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে, মিট্টি মে মিলা দুঙ্গা, আর আতিক আহমেদকে মাটিতেই মিশিয়ে দিয়েছে ওই উত্তরপ্রদেশ পুলিশ। এই বাংলাতে আমি কৃতজ্ঞ, একজন বিধায়ক হিসাবে নয়, বিজেপি কর্মী হিসাবেও নয়, আমি একজন এক্স সার্ভিসম্যান, ফোর্সের লোক হিসাবে আমি আমার বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ যে উনি বেল্ট ফোর্স, ইউনিফর্ম ফোর্সকে তার সম্মান ফিরিয়ে দিয়েছেন। এটা আমি সারা জীবন মনে রাখব। আর আজকের বাংলা দেখছেন, এই বাংলাতে এই বিধানসভায় দাঁড়িয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন জিরো টলারেন্স, আর তার রেজাল্ট আমরা দেখছি। আমাদের একটা দুষ্প্রাপ্য প্রায় বিলুপ্ত প্রজাতি বামপন্থী বলে কিছু সংগঠন লোকজন আছে, যখন খিদিরপুরে সাব ইন্সপেক্টর তাপস চ্যাটার্জিকে গুলি করে মারেন একটি পার্টিকুলার সম্প্রদায়ের এক নেতা, তখন এই বামপন্থীরা কিন্তু রাস্তায় মিছিল করে না। আর যখন প্রভাস মণ্ডল, একজন রেপিস্ট, খুনি, সে যখন পুলিশকে গুলি করে, তার কাউন্টার অ্যাটাক হলে ওনাদের অনেক সমস্যা হয়ে যায়। তার কারণ সবাই বোঝে। আমি এটাই বলতে চাইছি মাননীয় অধ্যক্ষ মহাশয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিশেষ করে পূর্ব প্রান্তের কিন্তু ভবিষ্যতে একটা সংকট ঘনীভূত হচ্ছে, মাল্টিপল সাইড। উত্তরে আপনি দেখছেন চীনের কিরকমভাবে নজর পড়েছে চিকেন স্নেকের ওপরে। আপনারা জানেন ভারত বাংলাদেশ সীমান্তর পুরো এলাকাতে বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচনে জামাতের লোকরাই ওখানে সংসদ হয়েছে। জামাত কিন্তু কনসেন্ট্রেট করছে, আইএসআই কনসেন্ট্রেট করছে ওই এলাকাতে। এবং সীমান্তের এপারে যে পাকিস্তানের বা আমেরিকার ডিপ স্টেটরা রয়েছে, কিছু রয়েছেন যাদের একসময় বুদ্ধিজীবী বা সুশীল সমাজ বলা যেত, তারা এখন এদিক ওদিক লাফালাফি করছেন। কিন্তু যেরকমভাবে রাজনীতিকরণ হয়েছে জিহাদের, এবং যেরকমভাবে এই বাংলায় গ্রন্থাগার মন্ত্রী সংবিধানে শপথ নেওয়া বলেছিলেন ওয়াকবিল আন্দোলনের সময় যে কলকাতায় 50 জায়গায় 2000 করে ছেলে বসিয়ে ঘিরে দেব, আমি কিন্তু বলি উনি আন্ডারস্টেটমেন্ট করেছেন। 1 লাখের বেশি ওনার ক্ষমতা রয়েছে। কিন্তু এটার সঙ্গে মোকাবেলা করতে গেলে আমাদের পুলিশ বাহিনীকে আপাদমস্তক আমাদের ওভারঅলিং করতে হবে। এরকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা নিয়ে বিস্তারিত বলা যাবে নিশ্চয়ই কখনো। পুলিশের মানসিকতা, পুলিশের মোটিভেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বদলে দিয়েছেন। আমরা আশা করব রাষ্ট্রীয় সুরক্ষার দিকে নজর রেখে সারা ভারতবর্ষের সঙ্গে কোঅর্ডিনেশন করে পুলিশের মডার্নাইজেশনের দিকে আমরা এগোবো। ধন্যবাদ।
সবাইকে প্রণাম। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রী অম্লান ভাদুরী মহাশয়, মাননীয় সদস্য শ্রী অম্লান ভাদুরী। আপনারা 10 মিনিট, আপনার সময় 10 মিনিট। আজকে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডিমান্ড নাম্বার 68-এ আমাকে বক্তব্য রাখার জন্য স্পিকার সাহেবকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকে এই বাজেটে একটা কথা না বললেই নাই। আমরা ইংরাজিতে একটা কথা জানি, দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের পশ্চিমবঙ্গের 8,15,000 কোটি টাকা ঋণের বোঝা, সেটাকে সামনে রেখেও যেভাবে পুরনো প্রকল্পগুলোকে চালু রাখা এবং নতুন প্রকল্পকে যুক্ত করে তিনি তার বাজেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটাতে এই কথাটাই মনে হয় যে চরম ইচ্ছাশক্তি থাকলে মানুষ ইম্পসিবলকেও পসিবল করতে পারে। আজকে গত 15 বছরে আমরা দেখেছি পুলিশকে সারা পশ্চিমবঙ্গের মেরুদণ্ডহীন করে দেওয়া হয়েছে, তাদের আত্মবিশ্বাস একদম তলানিতে। আমরা গত কয়েক বছর আগে কালিয়াচক থানার ঘটনা দেখেছি, কিভাবে সারা থানাটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ কর্মীরা প্রাণ বাঁচাতে কারো বাড়ির ছাদে গাছের উপর আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি টেবিলের তলায় থানায় পুলিশ কর্মীরা লুকিয়ে আছে প্রাণ বাঁচাতে। কোথাও দেখেছি হাত জোড় করে পুলিশ কর্মী ক্ষমা চাইছে। আজকে যে এই অবস্থা পুলিশের, মাত্র 2 মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পুলিশকে তার আত্মবিশ্বাস পুনরুদ্ধারের জায়গায় নিয়ে গেছে। আমরা পার্ক সার্কাসের ঘটনায় দেখেছি কিভাবে পুলিশের পাশে থেকে পুলিশের আত্মবিশ্বাস ফিরিয়ে নেওয়া যায়। আজকে আমাদের রাজ্যের গত 15 বছরে তৃণমূলের সরকার পুলিশ কর্মী নিয়োগে যে অনীহা দেখিয়েছে, তার ফলে আমরা দেখেছি সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে 1 লক্ষ মানুষের পুলিশের রেশিও 200-র বেশি, 200 সংখ্যার বেশি। আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতেও আমরা দেখেছি 1 লক্ষ মানুষের ক্ষেত্রে 150-র উপরে পুলিশ কর্মী আছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেই হারটা নেমে গিয়ে 90-এর কাছাকাছি হয়ে গেছে। সেটাও এই বাজেটে প্রতিফলিত হয়েছে। 20,000 নতুন পুলিশ সে রিক্রুটমেন্ট আজকে আমাদের মুখ্যমন্ত্রী সেইখানে পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন। আজকে 15 বছরে আমরা দেখেছি এই সরকার মাত্র 2 বছর পুলিশ বাজেট তারা এই সংসদে উত্থাপন করেছে। 13 বছর পুলিশ বাজেট নিয়ে এই সদনে কোনো রকম আলোচনাই হয়নি। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, তিনি পুলিশ বাজেট নিয়ে বিস্তৃত আলোচনা এই সদনে আবার উত্থাপিত করেছেন। পুলিশ বাজেটের ক্ষেত্রে এবার বরাদ্দ হয়েছে 14,278 কোটি টাকা। গত বছরগুলোর যা হয়েছিল তার থেকে রেভিনিউ এস্টিমেটের থেকে 20% বেশি, বাজেট এস্টিমেটের থেকে 16% বেশি। আজকে এই বড় যে বৃদ্ধিটা, সেইটা বেশিটাই ক্যাপিটাল খাতে হয়েছে। মডার্নাইজেশন অফ পুলিশ ফোর্স, ফরেন্সিক সায়েন্সের ট্রেনিং এর এই বাজেট প্রায় 50 গুণ বেড়েছে। নতুন থানা তৈরির ক্ষেত্রে 91 কোটি টাকা রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই আজকে 6টি জেলায় নতুন করে ফরেন্সিক ল্যাবের ব্যবস্থা করা হয়েছে, মালদা সহ 6টি জেলায়। মালদা সহ অন্যান্য জেলাগুলোতে নতুন থানার প্রস্তাব নেওয়া হয়েছে, মহিলা থানার প্রস্তাব নেওয়া হয়েছে। আজকে আগের বছরগুলোতে ক্যাগের রিপোর্টে আমরা দেখেছিলাম, পার্লামেন্টের ক্যাগের রিপোর্ট বলছে যে এখানে অস্ত্রের অভাব ছিল, মডার্নাইজেশন অফ পুলিশ ফোর্সের দিকে টাকা পড়ে থাকতো, সেই টাকা খরচ করা হতো না। এই বাজেটে কিন্তু সেইগুলো উল্লেখ করা হয়েছে। আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের এক সংসদীয় জবাব 26শে সেপ্টেম্বর 2024 সালে চিঠিতে উল্লেখ আছে যে পশ্চিমবঙ্গে
মডার্নাইজেশন অফ পুলিশ ফোর্সের প্রায় 12.5 কোটি টাকা খরচ করা হয়নি এবং তার ইউটিলাইজেশন সার্টিফিকেটও দেওয়া হয়নি। এই ঘটনা দিনের পর দিন ধরে চলেছে। আমাদের এবছরের যে 14,278 কোটি টাকা পুলিশের জন্য বরাদ্দ হয়েছে, তার এস্টিমেটের ক্ষেত্রে বলা হয়েছে 20% এটা বৃদ্ধি পেয়েছে, সেটা আগের বছরের থেকে বেশি। এবং মডার্নাইজেশনের জন্য পুলিশের 35 কোটি টাকা যেটা ছিল সেইটা বেড়ে 64 কোটি টাকা করা হয়েছে। নতুন থানার জন্য 91 কোটি টাকা হয়েছে। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ট্রেনিংয়ে বাজেটে 1 লক্ষ টাকা মাত্র বরাদ্দ ছিল, সেইটা বেড়ে 50 লক্ষ টাকা করা হয়েছে, যা ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্টের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ। কারণ এইটা না হলে তদন্তে আমরা বিভিন্ন জায়গায় পুলিশের ক্ষেত্রে আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। আমরা নতুনভাবে গত 15 বছরে যেভাবে পুলিশের বাজেটে যেভাবে এই পশ্চিমবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে, সংখ্যার ক্ষেত্রে পিছিয়ে রাখা হয়েছে, হয়তো 1 বছরে এটাকে মেকআপ করা সম্ভব নয়, কিন্তু যেভাবে এই বাজেটে এটাকে প্রতিফলন করা হয়েছে, বিষয়টিকে মেকআপ করতে আমরা কয়েক বছরের মধ্যে এটা আমরা করতে পারবো, এইটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যাতে পুলিশের বিভিন্ন যে কোয়ার্টারগুলো, পুলিশ কোয়ার্টারগুলো, সেইগুলোর বেশিরভাগই ভগ্নদশা আছে, সেইগুলোকে রিপেয়ার করা। থানায় যানবাহনের অসুবিধা আছে, সেইগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া। সেই পুরানো 303 রাইফেল এখনো পর্যন্ত বাংলার পুলিশ ব্যবহার করছে, তার মডার্নাইজেশনের প্রয়োজন আছে। আমি সমস্তটাই আমাদের স্পিকার সাহেবের মাধ্যমে আমি এটা উত্থাপন করলাম এবং আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের এই পুলিশি ব্যবস্থা আত্মবিশ্বাসের সঙ্গে পুলিশ এগিয়ে যাবে এবং এই পুলিশি ব্যবস্থা আরো জোরদার হবে, এই আশা রেখে আমি আমার এই ভাষণ শেষ করছি। এবারে বক্তব্য রাখবেন মাননীয় সদস্য শ্রী সুশান্ত ঘোষ। আপনার সময় 7 মিনিট। নমস্কার। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় অধ্যক্ষ মহোদয়কে, আর বিশেষভাবে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, সেই সঙ্গে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহাশয়কে। এই বাজেটে 5,341 কোটি 49,05,000 টাকা বিদ্যুৎ দপ্তরে মঞ্জুর করা হয়েছে। খুবই জনমুখী বাজেট এটা। 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং বিদ্যুৎ ক্ষেত্রে রূপান্তরকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেটাকে সাধুবাদ জানাই। বর্তমানে বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে। কলকারখানার ক্ষেত্রে যেমন চাহিদা বাড়ছে, অন্যদিকে গৃহস্থ ক্ষেত্রেও আধুনিক জীবনযাপন করার জন্য বিদ্যুতের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণের জন্য এই বাজেট বিশেষ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেমন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা, নতুন গ্রিড আধুনিকীকরণ, পরিবেশ বান্ধব উৎসকে কাজে লাগিয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা, পুরুলিয়ায় 250 মেগাওয়াটের নতুন 4টি ইউনিট স্থাপন করা, সৌর বিদ্যুৎকে কাজে লাগানো প্রভৃতি। বর্তমান সময়ে রাজ্যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। বিগত সরকারের ব্যর্থতার কারণে আধুনিক জীবনযাপন করার ক্ষেত্রে সাধারণ মানুষ ভীষণ সমস্যায় পড়েছে। প্রথমত, পুরানো তার না বদল করার জন্য বা নতুন লোড অনুযায়ী ট্রান্সফরমার না বসানোর জন্য বিভিন্ন সময়ে ওভারলোডের কারণে রাস্তার উপর ইলেকট্রিক তার কেটে পড়ে যায়। গ্রামের দিকে কেবিল তার না হওয়ার কারণে এই সমস্যার জন্য অনেকেই প্রাণঘাতী হয়েছেন। যদিও নতুন সরকার কেবিলযুক্ত তার লাগানোর কথা এই বাজেটে জানিয়েছেন, আমি অনুরোধ করব যাতে দ্রুত সম্ভব এই কেবিল বসানোর কাজ
100% সম্পূর্ণ করার বিষয়ে জোর দেওয়া হয়। এই বাজেটে নতুন 33 কেভি 53টি সাবস্টেশন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ ঘাটতি কমবে। মাননীয় মন্ত্রী মহোদয় তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, খানাকুল বিধানসভায় 2টি 33 কেভি সাবস্টেশন দ্রুত প্রয়োজন। বন্যা কবলিত খানাকুলে বারবার বিদ্যুৎ ঘাটতি দেখা দেয়। প্রতিদিন প্রায় 7-8 ঘন্টা লোডশেডিং থাকে। যাতে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয় তার জন্য আমি অনুরোধ করছি। এই বাজেটে প্রধানমন্ত্রী সূর্যঘর বা মুফত বিজলি যোজনার ওপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। বিগত তৃণমূল সরকার এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। আমরা গর্বিত আমার মুখ্যমন্ত্রী এই বিষয়ে যে নজর দিয়েছেন, তাতে করে সাধারণ মধ্যবিত্ত পরিবার বিশেষভাবে উপকৃত হবে। এই প্রকল্পে বিভিন্ন ধরনের সাবসিডি দেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে জনগণের সূর্যঘর প্রকল্পে উৎসাহ দ্বিগুণ বাড়বে। এই প্রকল্পে 70% পর্যন্ত ব্যাংক লোন দেবে সরকার ঘোষণা করেছে, কিন্তু বাস্তবটা ঠিক উল্টো লক্ষ্য করা যায়। পশ্চিমবাংলার ক্ষেত্রে বিশেষ করে কোনো সাধারণ মানুষ যখন ব্যাংকে মুদ্রা যোজনা বা অন্য কোনো ধরনের কেন্দ্রীয় সরকারের লোনের জন্য যায়, তখন ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের শর্ত আরোপ করে। এত পরিমাণ চাপ দেয় যে সাধারণ মানুষ শেষ পর্যন্ত লোন না নিয়েই বাড়ি ফিরে আসে। এই ধরনের সমস্যা যে ব্যাংক কর্তৃপক্ষ করবে তাদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি। বর্তমান সময়ে রাজ্যে বিদ্যুৎ ইউনিট মাশুল অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি। এই বিষয়টি বিশেষভাবে সরকারকে ভাবার জন্য তথা মাননীয় মুখ্যমন্ত্রীকে ভাবার জন্য আমি অনুরোধ করব। স্মার্ট মিটার নিয়েও একটা সমস্যা তৈরি হয়েছে। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের মধ্যে এই বিষয়ে সকলের সাথে আলোচনা ভিত্তিক সিদ্ধান্ত বা জনগণের কাছে এর উপকারিতা নিয়ে প্রচার চালানো উচিত, না হলে সাধারণ মানুষ ভুল পথে চালিত হতে পারে। আমি এই বাজেট থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রীকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করব। কৃষিকাজে পাম্পের মাধ্যমে ব্যবহৃত বিদ্যুৎ সংযোগে ভর্তুকি দেওয়ার জন্য প্রতি ইউনিটে প্রায় 2 টাকা ছাড় দেওয়া হয়েছে। এই বাজেটে এর ফলে কৃষক সমাজ প্রচণ্ড উপকার পাবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, আমার খানাকুল বন্যা কবলিত এলাকা। বন্যার সময় ইলেকট্রিক তারের কাছাকাছি জল চলে যায়। নৌকা নিয়ে যেতে গিয়ে অনেকেই বিপদে পড়েন। যদিও বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ কেবিল বা ওভারহেড কেবিল সম্পূর্ণ করার কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তো খানাকুল বিধানসভায় যদি এটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমরা অনেকটাই উপকৃত হব। আমরা দেখি যে টোল ফ্রি নাম্বার যেগুলো দেওয়া আছে বিদ্যুৎ দপ্তরে, বিভিন্ন সময়ে যখন দুর্ঘটনা ঘটে তখন এই টোল ফ্রি নাম্বারে যখন কল করা হয় তখন কিন্তু পাওয়া যায় না। বিশেষ করে আমার এলাকায় যখন বন্যা হয় তখন দেখা যায় ইলেকট্রিক দপ্তরের আধিকারিকরা তারা রিসিভার নামিয়ে রাখেন। তো এই ক্ষেত্রে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েন সাধারণ মানুষ। এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ। ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী রেয়াত হোসেন সরকার। 7 মিনিট আপনার। রেয়াত হোসেন সরকার। তাহলে কি আমি অ্যাবসেন্ট করে দেবো আজকে? না না, আমি এর আগের দিন বলেছিলাম যে যার নাম ডাকবো সে যদি না থাকে তাকে আমি অ্যাবসেন্ট করে দেবো, কিন্তু আজকে ওনাকে আমি অ্যাবসেন্ট করে দিচ্ছি। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী সুব্রত কবিরাজ। নমস্কার। আজকের আমাকে বক্তব্য রাখতে দেওয়ার জন্য মাননীয় স্পিকার মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্ত্রী মহোদয় এবং আমার সদস্যবৃন্দদের। আজকে 2026-27 সালে 43 নম্বর দাবির যে বিষয়ে আলোচনা করার আমাকে সুযোগ দেওয়া হয়েছে,
এই বিদ্যুৎ বিষয়ে বলতে গেলে প্রথমেই একটি নামই আসে, সেটা হচ্ছে আমাদের প্রয়াত সাংসদ সত্যব্রত মুখার্জি। কারণ যে এমএলএ হিসেবে আমি আজকে এখানে বক্তব্য রাখছি বা আলোচনায় অংশ নিচ্ছি, আমার শৈশব এবং কৈশোর সবই কেটেছিল হেরিকেনের আলো বা লণ্ঠনের আলোর মাধ্যমে। বিদ্যুতের আলো যে কি জিনিস আমরা গ্রামগঞ্জের মানুষ তখন জানতাম না। এই সত্যব্রত মুখার্জির দৌলতে আমরা তেহট্ট বিধানসভার বেশ কয়েকটি গ্রাম সেদিন এই বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছিলাম। তাই এই আজকে আমি গণতন্ত্রের এই মন্দিরে দাঁড়িয়ে আমাদের সেই মহান নেতাকে আমি প্রণাম জানাচ্ছি, আমি তাকে স্মরণ করছি। আমাদের 2026-27 সালের যে বাজেট, সেই বাজেটে আমাদের বলা হয়েছে যে 24 ঘন্টা যাতে বিদ্যুৎ পরিষেবা সচল থাকে এবং উন্নত থেকে উন্নততর হয়, তার দিকে সজাগ দৃষ্টি সচেষ্ট হবে। অবশ্যই এটা করার জন্য আমাদের বিদ্যুৎ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী প্রশংসার যোগ্য এবং আশা করছি এটাও হবে। কিন্তু এটা সাকসেসফুল করতে গেলে পারে আমাদের যে পুরানো দিনের সিস্টেম, সেই সিস্টেমের কিছু রদবদল করতে হবে। তার কারণ আমরা দেখেছি বিগত দিনে যে নতুন কানেকশন পাওয়ার ক্ষেত্রে যেমন মানুষকে হয়রানিতে হতে হয়েছে, বিদ্যুৎ দপ্তরগুলোতে আধিকারিকরা যেভাবে মানুষকে ঘুরিয়েছে সেটা বন্ধ করতে হবে। এবং আমরা দেখেছিলাম সেই সময় আমাদের যে সংস্থার মাধ্যম দিয়ে এই বিদ্যুৎ সেবাগুলো আমরা করি, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তারা আবার মাইক্রো কিছু কন্ডাক্টর বা মাইক্রো কিছু সংস্থাকে তারা এই কাজের দায়িত্ব দেয়। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেই সময়কার আমাদের এলাকার যারা ছোট বড় মেজো শাসক দলের নেতা ছিল, তাদেরকে কাটমারি দিতে গিয়ে এই যে বিদ্যুতের তার থেকে আরম্ভ করে বিদ্যুতের খুঁটি, সেগুলো এত অসফলভাবে পোতা হতো, সামান্য একটু ঝড়ে খুঁটিগুলো সেগুলো বেঁকে যেত এবং পরিষেবা ব্যাহত হতো। আমরা দেখতে পেয়েছিলাম ঝড় জলের সময় আমাদের প্রাকৃতিক যদি অতি দুর্যোগ হয় অবশ্যই সেক্ষেত্রে বিভ্রান্তি ঘটতে পারে, কিন্তু সামান্য দোফোঁটা বৃষ্টি পড়লে এখনো পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। কেন থাকবে এগুলো? এগুলো তো থাকার কথা নয়। কিন্তু আমরা যেহেতু 24 ঘন্টা পরিষেবা দেব, আমাদের যে বিদ্যুৎ সংস্থাগুলি আছে তারা মাত্র 2টো শিফটে এই কাজগুলি করায়। আমার সেখানকার কর্মচারীদের সঙ্গে কথা হয়েছে, 8 ঘন্টার বেশি তাদের ডিউটি করার কথা নয়। তাহলে 24 ঘন্টায় অন্তত 3টে শিফটে 3 ধরনের কর্মচারী, 3 সেট কর্মচারী দিয়ে কাজ করানো উচিত। কিন্তু আমরা এলাকায় দেখতে পাই যে সামান্য একটু ঝড় বা একটু বৃষ্টির পরে যখন বিদ্যুৎ বিভ্রাট হয় তখন কিন্তু আমরা সেই কর্মচারীদের পাই না। এবং সেই কর্মচারীদের আমরা দেখেছি যে দুভাগে ভাগ করা থাকে, একটা হচ্ছে অপারেটিং ম্যান এবং একটা হচ্ছে মেইনটেন্স ম্যান। এরা সামান্য বেতনে এদের 12 ঘন্টা করে ডিউটি করিয়ে নেওয়া হয়। একদম যাদের বলা যায় যে কৃতদাস প্রথার মতনই, তারা যেহেতু একটা কন্ট্রাকচুয়ালের মাধ্যমে আসে, অস্থায়ী কর্মী, তাই তাদের কৃতদাসের মতো 12 ঘন্টা করে ডিউটি করিয়ে নেওয়া হয় এবং তাদের কোনো ব্যবস্থাই সেই মতো দেওয়া হয় না। আমরা দেখেছিলাম যে এই মেইনটেন্স ম্যানদের তারা বিপজ্জনকভাবে তার খুঁটির ওপরে ওঠে এবং বিভিন্নভাবে খুব মারাত্মক ভয়ঙ্করভাবে তারা কাজ করে। কিন্তু এই কর্মীগুলোর কোনো বিমা করা নেই। তারা সাধারণ পরিবারের, গরিব পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও কন্ট্রাকচুয়ালে তারা সামান্য বেতনে কাজ করে। তাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু তাদের কোনো বিমার ব্যবস্থা নেই। আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে বলবো এই সকল কর্মচারীদের যেন 10 লক্ষ টাকা মিনিমাম বিমা করা থাকে, যাতে তার যদি কোনো দুর্ঘটনায় মৃত্যু হয় বা মারাত্মকভাবে জখম হয় তার পরিবারটা অন্তত বেঁচে যায়। আমি এই বিষয়ে মাননীয় মন্ত্রী মহাশয়কে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমরা দেখেছি যে গ্রামীণ এলাকায়
যেভাবে বিদ্যুতের ঘাটতি হয় সেটা কিন্তু আমরা শহরে দেখতে পাই না, কিন্তু সেই 11,000 তার 33,000 যে তারের খুঁটি সেগুলো কিন্তু গ্রামের উপর দিয়েই আসে, আর গ্রামগুলো অন্ধকারে থাকে, শুধু নগর কেন্দ্রিক সভ্যতায় নগরটাই কিন্তু সাজানো থাকে, আলোয় আলোকিত থাকে। তাই আমাদের জেলার দিকে, আমাদের গ্রামের দিকে মহামান্য আমাদের মন্ত্রী মহাশয়কে অনুরোধ করব যাতে পরিষেবাটা, বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায় সেটা অবশ্যই দেখবার জন্য অনুরোধ করব। আমরা দেখেছি যে কৃষিক্ষেত্রে আমাদের কৃষকরা সব সময় বঞ্চিত হয়। আমরা জানি যে চাষ আমাদের, কৃষি আমাদের ভিত্তি, তাহলে সেই কৃষির উপরে আমরা জোর দিচ্ছি না কেন? এই সেচ দপ্তর যেটা 100 টাকার উপরে এখন ডিজেলের দাম, সেই ক্ষেত্রে বহু চাষি এই সেচ ব্যবস্থায় ডিজেল ইঞ্জিন চালিত যে পাম্প সেগুলো চালাতে সক্ষম হচ্ছে না। তাহলে যদি আমরা এই বিদ্যুতের মাধ্যমে সেচের ব্যবস্থা প্রত্যেক গ্রাম এলাকায় করতে পারি তাহলে আমাদের কৃষি কিন্তু অনেক উন্নত হবে। আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রীজি যেটা করেছেন সূর্যঘর প্রকল্প, আমরা যদি গ্রামীণ এলাকায় এই কৃষিক্ষেত্রে সৌরশক্তির মাধ্যমে ওখানে প্রয়োগ করি, সৌরশক্তির যে কার্যকারিতা সেটা পরিবেশ বান্ধব যেমন হবে ঠিক সেই রকম আমাদের ক্ষেত্রেও সুবিধা হবে। দ্বিতীয়ত আমি বলবো যে আমাদের যে বিদ্যুতের বিল দেখেছি আমরা 102 ইউনিট পর্যন্ত 4 টাকা 89 পয়সা, 103 থেকে 180 পর্যন্ত 5 টাকা 40 পয়সা, এবং 180 ইউনিটের উপরে গেলে 6 টাকা 41 পয়সা হয়। এটা ত্রৈমাসিক হিসাবে বিলটা ধরা হয়, পেমেন্ট কিন্তু করা যায় মান্থলি হিসাবে। তাহলে আমি যদি মান্থলি হিসাবে এই বিলের রিডিংটা পাই তাহলে কিন্তু আমার টাকাটা অনেক কম লেগে যায়। একটা 51বর্তী পরিবারে যাদের সংসার বড় তাদের কিন্তু অটোমেটিকভাবেই এই বিল বেশি দিতে হচ্ছে। তাই বলবো যে মান্থলি হিসাবে বিলটা সমান আকারে দিলে পারে আমাদের সাধারণ মানুষ অনেক বেশি খুশি হবে এবং সুখে থাকবে। আমি এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আজ বিদ্যুতের মতো একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয়ে এই সম্মানিত বিধানসভায় এই প্রথমবারের জন্য বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি এখানে আমার শালবনী বিধানসভা ক্ষেত্রের লাখো সাধারণ মানুষের হয়ে আজ এই পবিত্র সদনে দাঁড়িয়ে আমি 2026-27 অর্থবর্ষের রাজ্য বাজেটে বিদ্যুৎ দপ্তরের জন্য ঐতিহাসিক 5,343 কোটির বেশি অর্থ বরাদ্দ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের দূরদর্শী সরকার যে কেবল বিদ্যুৎ উৎপাদনে বাড়ানোর কথাই ভাবেনি, বরং রাজ্যের প্রান্তিক মানুষের ঘরে ঘরে সুলভ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর। তা এই যুগান্তকারী পদক্ষেপ থেকে প্রমাণিত। তবে মাননীয় অধ্যক্ষ মহাশয়, উন্নয়নের এই ধারাকে আরও শক্তিশালী করতে হলে কিছু বাস্তব সমস্যার দিকে আমাদের নজর দিতে হবে। আমি সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে কিছু বিষয় আজ এই সদনে তুলে ধরতে চাই। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার রাজ্যের মানুষ বিগত সরকারের আমল থেকে এক গভীর অসন্তোষ ও বিভ্রান্তির মধ্যে রয়েছেন। একটা সময় ছিল যখন প্রতিটি বাড়িতে 100 ওয়াটের ফিলামেন্ট বাল্ব ব্যবহার হতো, তখন একটি পরিবারের 3 মাসের বিদ্যুৎ বিল ছিল মাত্র 150 থেকে 200 টাকার আশেপাশে। কিন্তু আজ সেই ফ্যামিলি 5 ওয়াটের LED বাল্ব, 28 ওয়াটের BLDC ফ্যান সহ নানান বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করছেন। অর্থাৎ বিদ্যুৎ খরচ কমেছে, কিন্তু বিল কমার বদলে বেড়েই চলেছে। এছাড়াও আগের সরকারের আমলে আমরা বহু এমন বিল দেখেছি যে একটা লাইট আর একটি পাখার বিল লাখ টাকা। গরিব মানুষের এরকম বিল তাদের বাড়িতে পৌঁছে গেছে। সেই সমস্ত গরিব মানুষেরা সেই বিল এখনও তারা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে।
মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আপনার মাধ্যমে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মহাশয়কে অনুরোধ করছি এ ধরনের ঘটনা আমাদের এই জনদলীয় সরকারের আমলে রিপিট না হয় সেটা সুনিশ্চিত করা। এছাড়া বিদ্যুতের ব্যাপক বিল বৃদ্ধির উপর রাশ টানার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন রাখছি। এর পাশাপাশি লাস্ট পেমেন্ট সারচার্জ SLPSC এর বোঝাও দিন দিন অসহনীয় হয়ে উঠেছে। নানান কারণে অনেক সময় বিল দিতে দেরি হয়, কিন্তু সেই সামান্য বিলম্বের জন্য উচ্চ হারে চক্রবৃদ্ধি সুদ চাপিয়ে দেয় বিদ্যুৎ কোম্পানিগুলো, যার ফলে সাধারণ গরিব মানুষ এবং ক্ষুদ্র চাষিরা বিপদে পড়েছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে জেলার গ্রামীণ এরিয়াগুলোতে আজও মানুষ ঘন্টা পর ঘন্টা, কখনো দিনের পর দিন বিদ্যুৎহীন অবস্থায় থাকেন। আমার নিজের শালবনী বিধানসভা এরিয়াতে সামান্য ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়ে। এর প্রধান দুটি কারণ। প্রথমত, চরম জনবল সংকট। একটি গোটা ব্লকের জন্য মাত্র একটি পেট্রোলিং ভ্যান এবং সীমিত সংখ্যক কর্মী দিয়ে এত বড় এলাকার পরিষেবা চালানো সম্ভব নয়। দ্বিতীয়ত, জঙ্গলমহল ভৌগোলিক বৈশিষ্ট্য। ঘন জঙ্গলের কারণে ঝড়ে গাছের ডালপালা বিদ্যুতের লাইনের ওপর পড়া নিত্যদিনের ঘটনা, অর্থাৎ পর্যাপ্ত স্থায়ী কর্মী ও 24 ঘন্টার নজরদারি না থাকায় বিদ্যুৎ ফিরিয়ে আনতে অস্বাভাবিক বিলম্ব হয়। এই দুর্ভোগ বছরের পর বছর চললেও স্থায়ী সমাধান আজও হয়নি। তাই মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনার মাধ্যমে আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানাতে চাই। প্রথমত, প্রতিটি ব্লকে আরও বেশি সংখ্যক সাবস্টেশন নির্মাণ করা হোক, যাতে বিদ্যুতের লোড ভাগ হয়ে যায় এবং একসঙ্গে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রান্তের ঘটনা কম ঘটে। দ্বিতীয়ত, চুক্তিভিত্তিক কর্মীদের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে পর্যাপ্ত সংখ্যক স্থায়ী মাঠ কর্মী নিয়োগ করা হোক এবং মোবাইল ভ্যানের সংখ্যা বাড়িয়ে 24 ঘন্টা 3টি শিফটে পেট্রোলিং ব্যবস্থা চালু করা হোক। আপনার সময় শেষ। শেষে একটা বলি স্যার, আমার দুর্গাবাঁধ এলাকায় স্থগিত হয়ে থাকা সৌরবিদ্যুৎ প্রকল্পের ফেজ 2 এর BSSS প্রজেক্টের কাজ অবিলম্বে পুনরায় শুরু করার জন্য আবেদন জানাই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।